ক্ষুদ্র নই, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। হ্যাঁ, আজকে যে চারা গাছ ভবিষ্যতে সেই কিন্তু বৃক্ষে পরিণত হয়। তাই নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে গেলে, সুন্দর করতে গেলে শিশুদের সুরক্ষিত রাখাটা কিন্তু খুবই জরুরি। অথচ আমরা দেখতে পাচ্ছি শিশু সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন দপ্তর থাকার পরেও শিশুরা সেই অর্থে সুরক্ষিত থাকতে পারছে না। তার কারণ আমাদের সচেতনতার অভাব, আমাদের চেষ্টার অভাব। শিশুদের সুরক্ষার বিষয়গুলি কি কি এবং তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, বা যদি কোনো কারণে তারা শারীরিক, মানসিক বা যৌন বিভিন্ন ধরনের অত্যাচারের সম্মুখীন হয়, সেই ক্ষেত্রে তার প্রতিকার কি, প্রতিরোধ কি, কিভাবে তাদেরকে সুবিচার পাওয়ানো যায়, এই সমস্ত বিষয়গুলোতে জানতে গেলে কিন্তু আমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে শিশু কল্যাণের বিষয়। কথা ক্যানভাস, কথা হলো শুরু, কথা ক্যানভাস। নমস্কার, আমি অনির্বাণ চলে এলাম কথার ক্যানভাসের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে কথায় কথায় নতুন ছবি আঁকতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মেম্বার সিডব্লিউসি, বেঞ্চ অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, পুরুলিয়া ডিস্ট্রিক্টের অন্যতম সদস্যা মাননীয়া শোভা ঝা ম্যাডাম। দিদি, আমার পুরুলিয়ায় কথার ক্যানভাসে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমাকে এখানে ডাকার জন্যে আমার পুরুলিয়া চ্যানেলকে আমি অশেষ ধন্যবাদ জানাই। প্রথমেই একটু যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা দেন এবং এই যে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, এটা সম্পর্কে একটু সংক্ষেপে যদি কিছু বলেন, বা সিডব্লিউসি ঠিক তার কোন জায়গাতে আছে, বা আপনারা সিডব্লিউসিতে কাজ করছেন, এটা জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ঠিক কোন পর্যায়ে পড়ছে, এগুলো যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে নিশ্চয়ই। আপনি বললেন আগেই, আমার নাম হচ্ছে শোভা ঝা, আর আমি দীর্ঘ 26টা বছর অ্যাজ আ পিজিটি হিন্দি আমি একটা সিবিএসই স্কুলে টিচার ছিলাম। আচ্ছা। বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখি যে শুধু চ্যাপ্টার্স পড়ানো কি সিলেবাস স্পেসিফিক যেটা আমরা পড়াই সেটা কিন্তু যথেষ্ট নয়। বাচ্চাদের অনেক দিক আছে যেখানে আমাদের কাজ করা খুব দরকার আছে। তো যখন আমি সিডব্লিউসির জন্য পরীক্ষা দিলাম, আমার সিলেকশন হলো, তখন আমি সেকেন্ড থট দেওয়ার আর মনে হলো না যে দেওয়া উচিত। আমি জয়েন করলাম, আর জয়েন করার পর থেকে আমি দেখছি যে এখানে অনেক কিছু এমন আছে যেটা নিয়ে আমরা বাচ্চার পুরো জীবনটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। নেগেটিভ থেকে একদম পজিটিভ দিকে আমরা নিয়ে যেতে পারি। আমরা হচ্ছি সিডব্লিউসি, আর আমরা যে যে অ্যাক্ট নিয়ে কাজ করি, যে যে অ্যাক্টের যদি সেকশন 27 দেখেন, ওখানে সিডব্লিউসির ফরমেশন নিয়ে আছে। আমাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি বিস্তৃতভাবে দেওয়া আছে সেকশন 29 and 30-তে। তো এখানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যেটা হচ্ছে, সেটা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে এই কমিটি থাকে, আর এই কমিটিতে থাকেন 5 জন মেম্বার, যেখানে একজন থাকেন চেয়ারপারসন আর 5 জন থাকেন মেম্বার। এই 5 জনই কিন্তু ওনাদেরকে যে যে অ্যাক্টে বেঞ্চ হিসাবে ট্রিট করা হয়। তো আমরা যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাট এটা বেঞ্চ, নট ইন্ডিভিজুয়াল। তো এটা কাজ করি আমরা। সিডব্লিউসি যেটা হচ্ছে সেটা চাইল্ড ওয়েলফেয়ার নিয়ে কাজ করে। এখানে বাচ্চাদের বিভিন্নভাবে, যেমন শারীরিক, মানসিক, তার পার্টিসিপেশন, তার ওয়েলবিং, তার রিহ্যাবিলিটেশন, এইসব নিয়ে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন রকমের কেসেস আমাদের কাছে আসে, যেটা আমরা কেস স্পেসিফিক আমাদের ডিসিশনটা হয়। আচ্ছা দিদি, এই যে আপনি বললেন সিডব্লিউসি, তো ধরুন এই টার্মগুলো তো আমাদের সাধারণ মানুষদের পক্ষে বোঝা খুবই মুশকিল। তো যদি আপনি একটু ডিটেলসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে সিডব্লিউসিটা আসলে কি? সিডব্লিউসি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। আচ্ছা। আর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বেসিক্যালি যে ফরমেশনটা হচ্ছে, সেটা হচ্ছে 5 জনের বেঞ্চ, যেখানে একটা চেয়ারপারসন আর 4 জন মেম্বার থাকেন। পুরো বেঞ্চটাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়।
কোনো অর্ডার যখন আমরা করি তখন মিনিমাম 3 জনের সিগনেচারটা মাস্ট, আদারওয়াইজ ওই অর্ডারটা কিন্তু ভ্যালিড নয়, মানে মেজরিটি। ঠিক আছে, ওই জন্য বেঞ্চ বলা হয়। আর আমরা কাজ করি যে অ্যাক্ট নিয়ে। যে অ্যাক্ট যখন আমরা পড়ছি তখন দেখবে সেকশন 27 যেখানে আছে। ম্যাডাম ওই যে অ্যাক্টটা কি একটু বলুন আমাদের দর্শকদের। যে অ্যাক্ট হচ্ছে জুবিনাইল জাস্টিস অ্যাক্ট। আচ্ছা, জুবিনাইল জাস্টিস অ্যাক্টের সেকশন 27 সিডব্লিউসির ফরমেশন বলে দিচ্ছে, আর রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ওর ফরমেশনটা কি হচ্ছে সেটা কিন্তু সেকশন 29 and 30 বলছে। আর এটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে জেজেবি জুবিনাইল জাস্টিস বোর্ড, আর একটা হচ্ছে সিডব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। আচ্ছা, যেটা জুবিনাইল জাস্টিস বোর্ড হয় ওখানে কিন্তু একজন থাকেন প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, আর সিডব্লিউসি যেটা হয়, যেটা আমি বললাম 5 জনের বেঞ্চ হয়, জুরির মতো জুরি মেম্বার্স হন। আর একটা ডিফারেন্স আছে, খুব মেজর ডিফারেন্স, সেটা হচ্ছে সিডব্লিউসিতে কোনো বাচ্চার যখন কেয়ার অ্যান্ড প্রোটেকশন দরকার হয় তখন কিন্তু বাচ্চা আমার কাছে আসবে, কিন্তু কোনো বাচ্চা যদি কনফ্লিক্ট উইথ ল হয়ে গেল, ওর হাতে কোনো ক্রাইম হয়ে গেছে কি কোনো ভুল তেমন হয়ে গেছে, তখন কিন্তু ও জেজেবিতে চলে যাবে, ও সিডব্লিউসিতে আসবে না। আসবে কখন ও সিডব্লিউসিতে? যখন প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট ওকে সিএনসিপি ডিক্লেয়ার করবেন। হোয়াট ইজ সিএনসিপি? সিএনসিপি হচ্ছে চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন। আচ্ছা, ঠিক আছে, তো যেটা আমি বললাম জেজেবি অ্যান্ড সিডব্লিউসি ডিল করছে সিএনসিপি বাচ্চার সঙ্গে, মানে চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন। আর জুবিনাইল জাস্টিস বোর্ড যেটা হচ্ছে সে ডিল করছে কিন্তু চাইল্ড কনফ্লিক্ট উইথ ল, অ্যাকিউজড যারা থাকে তাদেরকে নিয়ে হয়। আরেকটা কথা দিদি আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা শুনেছি যে আমাদের যে ভারতীয় সংবিধান তাতে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে, সমস্ত রকম অপরাধ এবং তার জন্য যে প্রতিবিধান শাস্তি সবকিছুই, কিন্তু তারপরেও আমরা শুনেছি যে আলাদা করে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট রয়েছে। তো এই যে মানে বিএনএস এর পরেও আলাদা করে সেপারেটলি এরকম একটা ব্যবস্থা, এটা মানে কেন, মানে এর কি আলাদা করে কোনো গুরুত্ব আছে যে এটাকে আলাদা করে রাখতে হয়েছে? হ্যাঁ, এটা খুব ভালো কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের সেরা সংবিধান যদি আমরা বলি তার মধ্যে একটা। একদমই তাই। ঠিক আছে, আর এখানে কিছু সেকশনস ছিল যেখানে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু উল্লেখ ছিল যে বাচ্চাদের নিয়ে কি করা হবে কি না, কিন্তু খুব বিস্তৃতভাবে যেটা বাচ্চাদের খুব দরকার আছে, যেমন তার রিহ্যাবিলিটেশন, তার এডুকেশন, জেজেবি সিডব্লিউসি যেটা সিসিআই তে রেখে যে কাজগুলো করে, কিংবা এজ স্পেসিফিক যদি কোনো ক্রাইম হয়ে গেল কি কারো সঙ্গে ক্রাইম হয়ে গেল তার জন্যে কি করতে হবে, এই সব নিয়ে কিন্তু একটা আলাদা আইনের দরকার ছিল। যে অ্যাক্ট এই জন্য দরকার যে অ্যাক্ট বলছে যে বাচ্চা কিন্তু অপরাধী নয়, তার একটা বিশেষভাবে সংরক্ষণ দরকার আছে। যে অ্যাক্ট এই জন্য দরকার যে ডিফারেন্ট সিসিআইস যেগুলো আছে, যেখানে আমরা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন যেটাকে আমরা বলি, ওখানে রেখে আমি বাচ্চাকে পড়াতে কিভাবে পারবো, তাকে কতদিন রাখবো, তাকে কিভাবে রাখবো, তাকে কিভাবে আমি পড়াবো, কিভাবে ও নিজের পায়ে দাঁড়াবে, এটার জন্য যে অ্যাক্ট খুব মাইনিউটলি এটার উপর কাজ করা হয়েছে। আর একটা আমি বলি, ইউনাইটেড নেশন কনভেনশন অফ চাইল্ড রাইটস যেটা 1989-এ তৈরি করা হলো, সেখানে 196 কান্ট্রিজ ওখানে সাইন করেছিল, আর তার মধ্যে ওয়ান অফ কান্ট্রি আমরা ছিলাম। আর এখানে দেখা গেল যে বাচ্চাদের খুব সেন্সিটিভ ইস্যুস যেগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু খুব বিস্তারভাবে ওখানে দেওয়া হয়েছে। তারপরে হিনিয়াস ক্রাইম যেটা হয়, যেটা আমরা দিল্লি কেসে আমরা দেখলাম, যে একটা জঘন্য, ওই কেসে কিভাবে এজ পারমিট করা হবে, কতটা কম বেশি কিভাবে তাকে দেখতে হবে, এটা কিন্তু যে অ্যাক্টে উল্লেখ আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্ট খুবই মাইনিউটলি, অর্থাৎ খুব মানে কি বলবো, খুব বিস্তৃতভাবে এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেছে, যেটা হয়তো বিএনএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি, তাই আলাদা করে আমরা এই আইনের পথ ধরে হাঁটছি বর্তমানে। আচ্ছা, এই প্রসঙ্গে
আরেকটা কথা মাথার মধ্যে আসছে, যেটা আপনি কথা প্রসঙ্গে বললেন দিদি, যে সিএনসিপি বা সিসিএল, এই টার্মগুলো ঠিক কি, যদি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি বুঝিয়ে বলেন। ওকে, সিএনসিপি হচ্ছে চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন। আচ্ছা, এই বাচ্চারা হলো কারা? যারা অ্যাবান্ডন্ট, যারা সারেন্ডার্ড, যারা অরফান, যারা অ্যাবিউজড কোনো কারণে, তারা সমস্ত কিন্তু সিএনসিপি ক্যাটাগরিতে চলে আসছে। আর সিসিএল যেটা আমি বললাম, সেটা আমরা ডিল করি না, ওটা জেজেবি ডিল করে। আর ওটা হচ্ছে চাইল্ড কনফ্লিক্ট উইথ ল, মানে ওর হাতে কোনো ক্রাইম হয়ে গেছে, তো তখন ওকে আমরা বলি সিসিএল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে সিএনসিপি বা সিসিএল এই টার্মগুলোর ব্যাপারে, যে এগুলো ঠিক কি জিনিসকে বোঝাচ্ছে, আমরা সহজভাবে অন্তত বেসিকটুকু আমরা জানতে পারলাম দিদির কাছ থেকে। আমরা দেখতে থাকুন আপনারা, আমরা আরো অনেক কিছুই দিদির কাছ থেকে জানতে পারবো ধীরে ধীরে। আরেকটা টার্ম আমরা শুনতে পাই অনেক সময়, যেটার সম্পর্কে আমাদের হয়তো ধারণা অতটা নেই, সেটা হচ্ছে সিসিআই। এই সিসিআইটা ঠিক কি জিনিস বোঝাচ্ছে দিদি, যদি একটু বলেন আমাদের। সিসিআই এর মানে হচ্ছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন। আচ্ছা, যখন কোনো বাচ্চা, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা বাচ্চা হয়তো ফ্যামিলির সঙ্গে ট্রেনে যাচ্ছে, কোনো কারণে বাচ্চা কিন্তু ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেল, বেশ, এরপরে নিশ্চয়ই পুলিশের হয়তো নজর পড়লো, কি কোনো পাবলিক দেখলো, সে তাকে কিন্তু ওখান থেকে রেস্কিউ করে, আর রেস্কিউ যখনই কোনো বাচ্চা হয়, তো যদি পাবলিক করে অবভিয়াসলি সে পুলিশের কাছে নিয়ে যাবে, আর পুলিশের যদি রেস্কিউ করে তাহলে তো পুলিশ জানেই যে ওকে নিয়ে কি করতে হবে। তো বাচ্চাটাকে উইদিন 24 আওয়ার্স সিডব্লিউসির কাছে প্রোডাকশন করতে হয়। আচ্ছা, প্রোডাকশন মানে হচ্ছে নিয়ে আসা। আর এই প্রোডাকশন যখন আমি বলছি, আমি আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে প্রোডাকশন যেটা হচ্ছে, যে কোনো মানুষ যে কোনো বাচ্চাকে কিন্তু সিডব্লিউসির কাছে প্রোডাকশন করতে পারে, যদিও ভাবছে যে বাচ্চা কোনো কারণে ফ্যামিলি থেকে ডিটাচ আছে, কি অ্যাবান্ডন্ট অবস্থাতে আছে, কি অরফান অবস্থাতে আছে, কিংবা এমন একটা অবস্থাতে আছে যেখানে ওর খুব কেয়ার অ্যান্ড প্রোটেকশন দরকার ছিল। আচ্ছা, এমনকি বাচ্চা নিজেও নিজেকে সিডব্লিউসির কাছে প্রোডাকশন করতে পারে, যদি ফ্যামিলিতেও সেরকম অসুবিধা ফেস করে। অনেক সময় চাইল্ড ম্যারেজ ক্ষেত্রে মেয়েরা আমাদের কাছে নিজেই চলে আসে যে আমার বিয়ে দিচ্ছিল, আমি থাকবো না, তো এটা হয় প্রোডাকশন। আমি বলে দিলাম দিদি, আমি একটু ইন্টারাপ্ট করছি, তার মানে এই বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে সিডব্লিউসির কাছে কিন্তু বাচ্চারা নিজেরাও যেতে পারে, বা তার এলাকার কোনো মানুষও নিয়ে যেতে পারে। তাহলে আমরা দর্শকদেরকে বলতেই পারি যে এই বিষয়গুলো যদি আপনারা জানেন, এরপর আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা যে কোনো কারণে সে যদি ভালো না থাকে, তার যদি মনের মধ্যে কষ্ট থাকে, বা সে যদি অন্য কোনোভাবে সে যদি কষ্ট পাচ্ছে, তাহলে আপনাদের কাছে কিন্তু পথ খোলা আছে, যদি আপনারা সেই বাচ্চার জন্য কিছু করতে চান। যে ধরুন ওই বাচ্চাটাকে এবারে রেস্কিউ করা হলো, সিডব্লিউসির কাছে প্রোডাকশন হলো, প্রোডাকশন করে ধরুন যদি আমার আশেপাশের বাচ্চা হয়, মানে আমি যে ডিস্ট্রিক্টে বসছি সেই ডিস্ট্রিক্টেরই যদি বাচ্চা হলো, তো অবভিয়াসলি বাচ্চা হয়তো পেরেন্টসের ফোন নাম্বার দেবে। অনেক সময় বাচ্চার কিন্তু ফোন নাম্বার দিতে পারে না, তখন তাকে কি করব? বাচ্চাকে তো থানাতে রাখা যাবে না, তাই তো? তো বাচ্চাকে আমি কি করব? তখন বাচ্চাকে আমরা সিসিআইতে শেল্টার দিয়ে দিই। সিসিআই হচ্ছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন। কি একদম ছোট যদি বাচ্চা, আমরা অনেক সময় দেখি অবাঞ্ছিত বাচ্চা কোথাও, না, তো এটা অনেক রকমের তার ভাগ আছে। আচ্ছা, যেমন বাচ্চা যদি 6 বছরের নিচে থাকলো, তাহলে ওকে আমি সা হোমে রাখবো। আচ্ছা, SAA, সা, মানে হচ্ছে স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি। আচ্ছা, কিন্তু এমন নয় যে ওখানে রাখলেই বাচ্চা অ্যাডপশনে চলে যাবে, তা নয়, ঠিক আছে? এবারে ওখানে রাখা হয়, যদি 6 বছরের উপরে হলো, তাহলে মেয়ের আলাদা সিসিআই হয়, ছেলেদের আলাদা সিসিআই হয়। যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্টে মেয়েদের হচ্ছে আনন্দমঠ, যেটা শিমুলিয়াতে আছে, আর ছেলেদের হচ্ছে আদ্রাতে আছে মণিপুর লেপ্রসি সোসাইটি যেটা আছে ওখানে, MLRC হোম ওখানে আছে। এবারে ধরুন কোনো বাচ্চা বলতে পারছে না, কি শুনতে পাচ্ছে না, এরকমও তো বাচ্চা আসে, তো তখন তাকে আমরা ওই রকম স্পেশাল হোম আছে, যেমন দক্ষিণ দিনাজপুরে একটা আছে সূর্যোদয় হোম, ওখানে যদি বাচ্চা কথা বলতে না পারে, যদি শুনতে না পারে, তো সেরকম বাচ্চাকে কিন্তু আমরা ওখানে রাখতে পারি। CWSN বাচ্চার আলাদা হোম আছে। আর যেটা আমি বলছিলাম দক্ষিণ দিনাজপুর, ওটা হচ্ছে যে বাচ্চাটা বলতে পারে না, শুনতে পারে না, তাদের স্পেশাল হোম, ওটা ওখানে রাখা হয়।
এইবারে একটা প্রশ্ন ওঠে সবসময় যে মানে ওই বাচ্চাকে আলাদা কেন রাখা হয়? তার কারণটা হচ্ছে যে ধরুন যদি নর্মাল বাচ্চার সঙ্গে আমি একটা স্পেশালি এবলড বাচ্চাকে যদি রেখে দিই, তো নর্মাল বাচ্চা যেটা করতে পারছে সেটা ও কিন্তু পারবে না, তখন তার মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়, যেটা আমরা চাই না, কারণ প্রত্যেকটি বাচ্চা স্পেশাল, ওই জন্য তার আলাদা ব্যবস্থা করা আছে। আর ওখানে রাখার পর রাখলেই শেষ হয়ে যায় না, বাচ্চাকে শেল্টার দেওয়ার পর একটা SIR অর্ডার আমরা ইস্যু করি, সেটা চাইল্ড হেল্পলাইনকে আমরা দিতে পারি, আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটকে দিতে পারি। সেটা হচ্ছে সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট। ওটা হচ্ছে ধরুন বাচ্চার সঙ্গে যখন আমরা কথা বলি, একটা বাচ্চা যখন আসে অনেক সময় তো ট্রমাটাইজ থাকে, অনেক কিছু বলতে পারে না, তাও ওকে ভুলিয়ে ভালিয়ে একটু নর্মাল করার চেষ্টা করে তারপরে ওর সঙ্গে কথা বলি, আমরা মোটামুটি অ্যাড্রেসটা জানার চেষ্টা করি, অনেক সময় বলে অনেক সময় বলে না, যাই হোক। তো যদি বলে তাও, যদি না বলে তাও, যদি না বলে তাহলে আননোন বলে আমরা একটা SIR অর্ডার দিয়ে দিই, পুলিশ এনকোয়ারি দিয়ে দিই। আর যদি বাচ্চা বলতে পারছে তাহলে সেই অ্যাড্রেসে আমরা একটা SIR করি, SIR যেটা সোশ্যাল ইনভেস্টিগেশন আমি বললাম, আর ওইটা যখন আসে আমাদের কাছে দেখি আমরা যে হ্যাঁ এই অ্যাড্রেসটা সঠিক ছিল। আমরা যেটা জানতে পারছি যে CCI এর মাধ্যমে তারা একটা জায়গা পায় যেখানে তারা নিরাপদে ইমিডিয়েট, হ্যাঁ ইমিডিয়েট প্লেসমেন্ট সেখানে পেয়ে যায়। আরেকটা জিনিস দিদি জানতে চাইবো যে এই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন কারণে মানুষ বাচ্চা দত্তক নেয় বা অ্যাডপ্ট করে, তো তাদেরও তো এজ যেটা আপনাদের যে এজটা আছে বাচ্চাদের ক্ষেত্রে যে আন্ডার 18, হ্যাঁ তার ভেতরেই পড়ছে, তো সেই ক্ষেত্রে কি CWCর কি কোনো রোল সেখানে আছে? খুব বড় রোল আছে, যেটা আমি একটু আগেই আপনাকে বলছিলাম যে বাচ্চাকে প্রোডাকশন করা হয় CWCতে, তো প্রত্যেকটি বাচ্চা তো প্রোডাকশন হবে CWCতে। তো যে বাচ্চার কোনো whereabout আমরা পেলাম না, সেই বাচ্চার কিন্তু আমরা SIR যেমন অর্ডার করি, তারপরে আমরা একটা পেপার পাবলিকেশন দিয়ে থাকি। বাচ্চা এলো যদি আমার কাছে, যদি অ্যাবান্ডন্ট হলো কি সারেন্ডার হলো, সেই ক্ষেত্রে তো তখনই আমরা দিয়ে দিই, মানে যদি কেউ ক্লেম করে আর কি না, আগে হচ্ছে বাচ্চা প্রোডাকশন হলো, যদি বাচ্চা অ্যাড্রেস বলতে পারলো ঠিক আছে, খুব ছোট হলে বলতে পারে না, কিন্তু সঙ্গে সঙ্গে তো তাকে আমরা অ্যাডপশনে দিতে পারি না, আমাকে প্রথমে SIR দিতে হবে। SIR যদি কিছু উঠে এলো খুব ভালো, যদি না উঠে এলো তাহলে কিন্তু পেপার পাবলিকেশন আর পুলিশ এনকোয়ারি এই দুটো অর্ডারটাও পাস করতে হয়। তারপরে আমরা ওয়েট করি, যদি পুলিশ ইনকোয়ারি চলে এলো কিংবা পেপার পাবলিকেশনে থ্রু কেউ হয়তো ক্লেম করলো বাচ্চাকে, হ্যাঁ ক্লেম যদি করে দিল, তো তার একটা টাইম লাইন আছে, যেমন 2 বছরের নিচে যদি বাচ্চা হয় তাহলে উইদিন 60 ডেজ যদি কেউ ক্লেম করলো তো ঠিক আছে, যদি সারেন্ডার বাচ্চা থাকে, সারেন্ডারটাও আমি একটু বলবো আলাদা করে, আচ্ছা, তো সারেন্ডার বাচ্চা যদি থাকলো তাও 60 ডেজ, আর যদি না থাকলো মানে 2 বছরের উপরে যদি বাচ্চা থাকে তাহলে হচ্ছে 120 ডেজ ওয়েট করার পর কিন্তু বাচ্চাকে আমরা CWC লিগালি ফ্রি ফর অ্যাডপশন মানে LFA অর্ডার আমরা ইস্যু করে দিই। যখনই আমরা LFA ওকে ডিক্লেয়ার করে দিলাম যে বাচ্চাটা কিন্তু লিগালি ফ্রি ফর অ্যাডপশন, তখন ওকে কারা বলে একটা পোর্টাল আছে, ওই পোর্টালে ওকে সমস্ত ডিটেল সহ ওকে কিন্তু আপলোড করে দেওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, এবারে ওই কারা পোর্টালের থ্রু যারা যারা অ্যাডপশনের জন্য বাচ্চা চেয়েছেন, অ্যাপ্লাই করেছেন, কারণ এখন তো এমনি ম্যান টু ম্যান তো হয় না, তো কারা পোর্টাল থ্রু অ্যাপ্লাই করতে হয়। তো যেই প্যারেন্টসের যে এজ গ্রুপের বাচ্চা পারমিশেবল, সেই এজ গ্রুপের বাচ্চা ওনাকে দেখানো হয় আর ওখান থেকে অ্যাডপশন হয়ে যায়। আচ্ছা, ওই ক্ষেত্রে এজ গ্রুপের ব্যাপার আছে, মানে কোন এজের বাচ্চা সে নিতে পারবে, করতে পারবে, হ্যাঁ একদম আছে, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনের কিন্তু কিউমুলেটিভ এজ দেখা হয়, তো ওই এজ দেখে কিন্তু কোন প্যারেন্টস কত বয়সের বাচ্চা পাবে সেটা কিন্তু ফিক্স আছে। তাহলে অনেক কিছু জানার বিষয় কিন্তু আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কত রকমের ঘটনা ঘটছে, কিন্তু সেগুলোর ভেতরে যে কত কিছু নিয়ম কানুন আইন লুকিয়ে আছে এগুলোর অনেকটাই হয়তো আমরা জানি না, কেউ জেনেও থাকতে পারেন, তবে যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এপিসোডটা সত্যিই খুব কাজের।
দিদি একটু আগে আপনি একটা কথা বলতে বলতে সারেন্ডারটা, তো সেটা সেই সময় বলেননি, তো যদি খুব ইচ্ছে হচ্ছে জানতে যে এই সারেন্ডার বিষয়টা কি। আচ্ছা আচ্ছা, সারেন্ডার হচ্ছে এমনি যদি আমরা বলি যে একটা মা বাবা কি বাচ্চাকে সারেন্ডার করতে পারে, মানে কাউকে দিয়ে দিতে পারে, তো আমাদের সকলের উত্তর হবে না। হ্যাঁ সেটাই স্বাভাবিক, এটা হতে নিজের পারে না। সন্তানকে কেউ সারেন্ডার করে দেয় কেন দেবে, তাই মানে না? দেয়, এরকম হয়। হ্যাঁ, এরকম অনেক কেসেস হয় যেখানে নিউবর্ন বেবিকে দেওয়া হয়, এমনকি 8-10 বছর মা বাবা পালন করার পরও দিয়ে দেন। তো যদি সারেন্ডার বাচ্চা থাকে তার ক্ষেত্রে ওই প্রসেসটা সেম হচ্ছে, কিন্তু যেহেতু সারেন্ডার বাচ্চা তো তার এসআইআর আমরা তখন দিই না, আমরা কিন্তু ওকে পেপার পাবলিকেশন আর পুলিশ এনকোয়ারি এই দুটো দেখে আর ওই টাইমলাইন আমরা ওয়েট করি। ওই টাইমলাইনের মধ্যে যদি পেরেন্টসের মন বদলে গেল যে ঠিক আছে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব, সে নিয়ে যেতে পারে, আর যদি না হয় তাহলে বাচ্চা কিন্তু অ্যাডপশনে চলে যায়। আর সারেন্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি, সারেন্ডার মানে এটা জেনে রাখা দরকার যে সারেন্ডার কারা করতে পারে। যে কোনো লোকই করতে পারে, কিন্তু স্পেশালি যারা আনউইলিং মাদার হয় তারা অনেক সময় করে দেয়। অনেক সময় কোনো দুর্ঘটনাবশ প্রেগনেন্ট হয়ে গেল, তারা কিন্তু বাচ্চাকে সারেন্ডার করে দেয়। তো এই মানে এই চ্যানেলের থ্রু এইটা সবার জানা খুব দরকার যে বাচ্চাকে কোনো নালাতে, কোনো নর্দমাতে, কোনো ঝোপঝাড়ে ফেলে দেবেন না। আমি এটাই বলতে যাচ্ছি, কারণ আপনার কাছেও হয়তো একটা জঞ্জাল হতে পারে, কিন্তু অনেক প্যারেন্টস আছে যারা কিন্তু 2.5 বছর, 3 বছর, 4 বছর ধরে লাইন দিয়ে আছে যে কখন একটা বাচ্চা পাবে। একদমই তাই, একদমই তাই। সত্যি কথাই আমরা দেখুন, আমরা বিভিন্নভাবে খবর পাই যে ঝোপে, ডাস্টবিনে, বিভিন্ন জায়গাতে, কোথাও কখনো কোনো জায়গাতে পথে ঘাটে এইভাবে অবাঞ্ছিত শিশুরা পড়ে থাকছে। তো ঠিক আছে, যদি অসুবিধে থেকেই থাকে, একান্তই আপনি রাখতে পারছেন না, তাহলে তার জন্য সিডাব্লিউসি আছে। আমরা বলবো বাচ্চাদেরকে একটা অন্তত নিরাপদ আশ্রয় আপনি দিন। আপনি না রাখতে পারেন, কিন্তু তার ভবিষ্যতের কথা ভেবে একটা নিরাপদ আশ্রয় কিন্তু সে ডিজার্ভ করে, সেটা তাকে দিন। এই জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান করা, যাতে মানুষ এই বিষয়গুলো জানতে পারে এবং সেইভাবে যদি কারোর কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে সে যেন সেটা সুযোগ নিতে পারে। আর সারেন্ডারের ক্ষেত্রে আরেকটা জিনিস জেনে রাখা উচিত, যিনি সারেন্ডার করবেন, যে কোনো কারণে উনি করছেন, ওনার কিন্তু আইডেন্টিটি পুরোটা মানে সিক্রেট রাখা হয়, গোপন থাকে, ওটা কাউকে কিন্তু বলা হয় না। তাহলে কোনো ওই জন্য ওই কোনো সমস্যা নেই যে আমি দিলে লোক জেনে যাবে, সেরকম কোনো ব্যাপার না। শুধুমাত্র একটু বাচ্চাটার কথা ভাব, একদম, আর কোনো সমস্যা নেই। প্রি ম্যারেজ যেটা হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বয়সের আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, এবং তার কারণে বিভিন্ন রকম শারীরিক সমস্যাতেও তারা পড়ছে। এবং 2 নম্বর জিনিস হচ্ছে যেটা চাইল্ড লেবার বা শিশু শ্রম। তো এই ক্ষেত্রে সিডাব্লিউসির ভূমিকাটা ঠিক কি? এক্স্যাক্টলি, চাইল্ড লেবার আর চাইল্ড ম্যারেজ দুটোই হচ্ছে এখনকার খুব বড় একটা সমস্যা। চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় সোশ্যাল স্টিগমা আছে, যে বাচ্চাকে ছোট বয়সেই বিয়ে দিয়ে দিলে নাকি পুণ্য হয়, এরকম কোনো একটা ব্যাপার আছে। আর বাচ্চা যে বিয়ের আগে তার ফিজিক্যাল ম্যাচিওর হওয়া খুব দরকার, সেটা কিন্তু পেরেন্টস বোঝেন না কিংবা বুঝতে চান না। আর আমাদের কাছে অনেক এরকম কেসেস আছে যেখানে পেরেন্টস হয়তো বিয়ে ঠিক করেছেন, বাচ্চা কিন্তু চলে এসছে আমাদের কাছে যে আমি বিয়ে করব না, আমি পড়তে চাইছি। গার্জিয়ান কেন বিয়ে দিচ্ছেন, এটারও অনেক দিক আছে। হয়তো ইট ভাটাতে কাজ করছেন, মা বাবা দুজনই চলে যাচ্ছেন, বাচ্চাকে কার কাছে রাখবেন? সুতরাং ওনারা ভাবেন যে মেয়ে হচ্ছে একটা দায়িত্ব, তাকে যত তাড়াতাড়ি আমি আরেকজনের হাতে আমি তুলে দেব, আমি নিরাপদ, বাচ্চাটা নিরাপদ হয়ে গেল, সেফ হ্যান্ডে তুলে দেব। আর একটা কারণ হচ্ছে যে বাচ্চা মানে এখনকার সোশ্যাল মিডিয়ার যে যুগটা, সেখানে বাচ্চা কিন্তু হয়তো ছেলে বন্ধু হয়ে গেছে, কি ছেলে আছে তার মেয়ে বন্ধু হয়ে গেছে। তো ছেলেদের ক্ষেত্রে আমরা কমই দেখতে পাই। মেয়েরা যদি ছেলেদের সঙ্গে কথা বললো, তো ছেলে আর মেয়ে যে একটা বন্ধু হতে পারে সেই কনসেপ্টটা নেই। সুতরাং একটা ছেলের সঙ্গে আমার মেয়ে কথা বলছে, তো তার ওনারা সব থেকে বড় সলিউশন, ওনারা সব থেকে যেটা ইজি সলিউশন হচ্ছে সেটা হচ্ছে যে বিয়ে দিয়ে দাও। ঠিক। আমার বাড়ি কিংবা কোনো কারণে বাচ্চা হয়তো না বুঝে কোনো একটা হয়তো ফ্যান্টাসির মধ্যে বেরিয়ে গেল, যেমন কিছুদিন আগে আপনি হয়তো নিউজ পেপারে পড়েছেন যে 2টো বাচ্চা পাহাড় দেখবো বলে বেরিয়ে গেছিল। তো এরকম ফ্যান্টাসি নিয়েও বাচ্চারা বেরিয়ে যায়। তো তখন ওই যে বেরিয়ে গেল, তো
এরকম সেকেন্ড টাইম করতে পারে, তাহলে তার আগে তাকে বিয়ে দিয়ে দাও। এমনকি আমাদের সামনে যখন সেই পেরেন্টসগুলোকে আনা হয়, তো ওনারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে যান, যে কে রিপোর্ট করেছে আমাকে বলুন, আমি তাকে দেখে নেব, তাকে দেখে নেব জানার জন্য। আর কিন্তু চাইল্ড ম্যারেজ ক্ষেত্রে আমি বলবো, আমাদের যে ডিস্ট্রিক্টের যে হচ্ছে চাইল্ড হেল্পলাইন, ডিসিপিও, এই পুরো ইউনিটটা এত সুন্দরভাবে, কিংবা পুলিশ এত সুন্দরভাবে কাজ করছে ওরা, যে চাইল্ড ম্যারেজ একেবারে বন্ধ হয়ে গেছে আমি বলবো না, কিন্তু অনেকটা কমেছে। আর যেটা চাইল্ড লেবার হচ্ছে বেসিক্যালি ছেলেরাই চলে যায় চাইল্ড লেবার, মেয়েরাও যায় কিন্তু কম, ছেলেরা যাচ্ছে, আর ওরাও ফ্যান্টাসির মধ্যে যায়, বড় মোবাইল কিনবে, নিজের পকেটে পয়সা থাকবে, এই সব নিয়েই যায়, কিংবা পড়াশোনা করতে হয়তো ভালো লাগছে না, সেই ক্ষেত্রে সিডব্লিউসি ওদেরকে যখন রেস্কিউ করে আমাদের কাছে আনা হয়, আমরা গার্জেনের কাছ থেকে একটা তো মুচলেখা আমরা লেখাই যে ফার্দার ওনারা কিন্তু বাচ্চাকে কাজ করতে পাঠাবেন না। যাদের আন্ডারে বাচ্চা কাজ করছিল তাদেরকেও আমরা কিন্তু বলি যে যেহেতু আপনি রেখেছিলেন কাজে, তো তার কিন্তু এবারে পড়াশোনার যা কিছু খরচ হবে আপনাকে বহন করতে হবে। আচ্ছা, তো এইসব করা হয়। কিন্তু আমি যেটা এখন যদি এরকম আমরা দেখি যে কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে, সে পড়াশোনাতে বেশ ভালো, সে পড়াশোনা করতে চায়, এগোতে চায়, কিন্তু হয়তো তার পরিবারের আর্থিক সঙ্গতি সেরকম না থাকার কারণে তার অভিভাবকদের মনে হয়েছে যে তাকে দিয়ে কাজ করালে দুটো পয়সা আমার আসবে, এবং তারা তাকে ফোর্স করছে, তার ইচ্ছে নেই। তো সেই ক্ষেত্রে কি সেই অভিভাবকদের মানে ওটা কি পানিশেবল অফেন্স? পানিশেবল তো অবশ্যই, কিন্তু পানিশমেন্ট তো আমাদের উদ্দেশ্য নয়, আর পানিশ তো প্যারেন্টসকে করতে হবে। হ্যাঁ, প্যারেন্টসের কথা, বাট উই আর ডিলিং উইথ বিলো 18, তো প্যারেন্টসকে তো আমরা কিছু করতে পারবো না। আমাদের কাজ হচ্ছে বাচ্চাকে কিভাবে রিহ্যাব করব, কিভাবে রেস্কিউ করব, কিভাবে ওকে কাউন্সেলিং করে যে না পড়াশোনা করা দরকার আছে, এই কাজটাই আমরা করি। আচ্ছা, মানে ওই ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, আমরা 18 উপরে যেই হয়ে গেল আমরা কিন্তু করতে পারি না, সেই জায়গাতে আমি আইনত কিছু করতে পারি না আমরা। ঠিক। তো দিদি, আপনি চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে বললেন, বা এই যে চাইল্ড লেবারের সম্পর্কে আমরা শুনতে পেলাম, তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলোর পেছনে অর্থনৈতিক ব্যাপারটা একটা ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে কি যদি কেউ এরকম ভাবে তার মেয়েকে বিয়ে না দেয় বা ছেলেকে কাজ করতে না পাঠায়, যাদের এরকম সিচুয়েশনের যারা ভিকটিম আর কি, তো তাদের ক্ষেত্রে কি কোনো রকম অর্থনৈতিক সাহায্য বা কোনো কিছুর ব্যাপার কি রয়েছে যেটা সিডব্লিউসি দেখে, বা সিডব্লিউসির কোনো ভূমিকা রয়েছে সেখানে? এই দুটো ক্ষেত্রেই, কিন্তু দুটো ক্ষেত্রে না, আরো অনেক ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার কিন্তু একটা প্রভিশন আছে আমাদের। মিশন বাৎসল্য যেটা চলছে এখন, মিশন বাৎসল্য বলছে যে যদি কোনো বাচ্চা আর্থিক কারণে যদি পড়তে পারছে না, কিংবা হয়তো অরফান হয়ে গেছে কোনো কারণে, লাস্ট কোভিড গেল কিছুদিন আগে, তো অনেক বাচ্চা তার পেরেন্টস হারিয়েছে, কিংবা সিঙ্গেল পেরেন্ট আছে যদি, তো তাদেরকে কিন্তু স্পন্সরশিপ সাপোর্ট, ওটাতে কিচ্ছু করতে হয় না, একটা ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করবে, কিছু ডকুমেন্ট লাগে যেটা আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, দুটো ছবি, এটা করে যদি অ্যাপ্লাই করে, তারপরে হোম সার্ভে হয়। আর যদি আমরা দেখি যে এসআইআরে আমি দেখতে পাচ্ছি যে সত্যিকারে বাচ্চার কিন্তু প্রয়োজন আছে, তাহলে কিন্তু সরকারের তরফ থেকে 4,000 টাকা করে মাসে কিন্তু বাচ্চাকে সাহায্য করা হয়, যাতেও পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। তো চাইল্ড লেবার যারা হচ্ছে, যদি কোনো গার্জেনকে আমরা দেখি যে সত্যিকারে অভাবে কারণে পাঠিয়েছিল, তাহলে কিন্তু আমরা স্পন্সরশিপ দিই। যদি চাইল্ড ম্যারেজ অভাবের কারণে দিচ্ছে, তাহলে আমরা তাকে স্পন্সরশিপ সাপোর্ট কিন্তু দিয়ে দিই। বাহ, তার মানে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা অন্তত উপায় আমাদের হাতে আছে। যদি এই ধরনের কারোর সমস্যা থাকে যে অর্থনৈতিক কারণে তাকে বিয়ে দিয়ে দিতে হচ্ছে বা ছেলেকে কাজের ক্ষেত্রে পাঠাতে হচ্ছে, না হলে তার আর চলছেই না, তাহলে তাদের জন্য কিন্তু একটা রাস্তা খোলা আছে। তারা অবশ্যই কিন্তু সিডব্লিউসির সঙ্গে যোগাযোগটা করতে পারেন। যদি তার অবস্থা সত্যিই সেটা হয়ে থাকে, তাহলে আশা করি সিডব্লিউসি নিশ্চয়ই তার পাশে থাকবে। তো দিদি, আমাদের দর্শকরা যদি এই অনুষ্ঠান দেখে এবং সেখান থেকে যদি তারা চায় যে তারা সিডব্লিউসির সঙ্গে যোগাযোগ করবে, তো তাহলে সিডব্লিউসির সঙ্গে যোগাযোগটা তারা কিভাবে করবে? খুব সহজে। তাহলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে মানুষরা, বিশেষ করে তাদেরই এটার প্রয়োজনটা অনেক ক্ষেত্রে পড়ে থাকে, তাহলে তারা কিভাবে সেই যোগাযোগটা করবে সিডব্লিউসির সাথে?
যদি স্পন্সরশিপ রিলেটেড হয় কিংবা অন্য কোনো যে কোনো কারণে যদি সিডব্লিউসির কাছে আসতে হয়, তাহলে যদি আমাদের তো নাম্বার প্রত্যেকটি থানাতে দেওয়া আছে, ওখান থেকে পেতে পারে। প্রত্যেকটি থানার যিনি সেকেন্ড অফিসার উনি হচ্ছেন চাইল্ড প্রোটেকশন অফিসার, ওনার সহায়তা নিতে পারে। তারপরে হচ্ছে CHL 112 কল করে ওখানেও সমস্যাটা জানাতে পারে। 1098 এই একটা নাম্বার আছে, সেখানে কিন্তু বাচ্চারা নিজের সমস্যাটা জানাতে পারে। আর যেখানেই জানাক ও আমাদের কাছে সিডব্লিউসির কাছে, মানে এই যতগুলো জায়গা আমি বললাম সেখান যে কোনো জায়গাতে একবার বললে কিন্তু ও সিডব্লিউসির কাছে চলে এলো। পুরুলিয়াতে এর কোনো অফিস বা? পুরুলিয়াতে সিডব্লিউসি অফিস হচ্ছে সিমুলিয়াতে রায়বান মোড়ে, যেটা আনন্দমঠ হোম, জুবিনাইল হোম, ওই ক্যাম্পাসে আমাদের অফিস আছে। আমাদের অফিসে সরাসরি আসতে পারে, বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে পারে, থানাতে গিয়ে সেকেন্ড অফিসারের কাছে কন্ট্যাক্ট করতে পারে, স্কুলের প্রিন্সিপালকে বলতে পারে। ঠিক আছে, অনেক অনেক জায়গা আছে। 112-তে কল করতে পারে, 1098-এ কল করতে পারে। সবই সিডব্লিউসি, সবাই কিন্তু সবাই যুক্ত আছে। যুক্ত না থাকলেও যুক্ত হয়ে যাবে, কিন্তু এরা সবাই কিন্তু যুক্ত। ঠিক আছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা দেখুন, যেরকম আপনাদের পরিস্থিতি হবে সেই হিসেবে কিন্তু আপনারা সিডব্লিউসির কাছে কিন্তু সহায়তার জন্য যাবেন। নিজেকে বিপদে ফেলবেন না, নিজের বাচ্চাকেও বিপদে ফেলবেন না, সহায়তার জন্য যাবেন, চেষ্টা করবেন। আর এই যে একটা ন্যারেটিভ একটা চালিয়ে দেয় না মানুষ, আমি হয়তো জানি না, কিন্তু আমি একটা ফট করে একটা কমেন্ট আমরা করে দিই, সরকার তো কিছুই করছে না। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তো এইটা কিন্তু সব থেকে বড় মিসকনসেপশন। কারণ সরকার কিন্তু প্রত্যেকটি বাচ্চা নিয়ে ভাবছে, যেটা ইন্টিগ্রেটেড চাইল্ড কেয়ার যেটা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু বাচ্চা সেন্ট্রিক, চাইল্ড সেন্ট্রিক। অনেক ল আছে, অনেক জায়গাতে কিন্তু বাচ্চা সাহায্য পেতে পারে, আর সব রকমের ব্যবস্থা আছে। সেটার জন্যই আজকে আমাদের এই এপিসোডটা করা, যাতে করে এই বিষয়গুলো মানুষের সামনে আসে এবং মানুষ সেই সুবিধাটা নিতে পারে। কারণ না জানার জন্য আমরা অনেক সময় অনেক সুবিধা না পেয়ে থাকি। ঠিক, চলে যাব আমরা আমাদের পরের প্রশ্নে। আচ্ছা দিদি, এই যে কর্মজীবন আপনার, হ্যাঁ, সিডব্লিউসিতে, তো এর মধ্যে এমন কোনো ঘটনা ইতিমধ্যে কি ঘটেছে যেটা আমাদেরকে একটু ছোট করে বলতে পারবেন, যেটা আপনার মনে দাগ কেটে আছে, বা আপনি চাইলেও ভুলতে পারেন না, বা বললেই প্রথমে সেটাই মাথায় আসে? এমনিতে তো প্রতিদিন কিছু না কিছু ইনসিডেন্ট হয়েই থাকে, আর প্রত্যেকটি কেস আমাদের ইউনিক, কারণ প্রত্যেকটি বাচ্চা ইউনিক, প্রত্যেকটি বাচ্চা স্পেশাল। সুতরাং যতগুলো কেস আছে সব কটা ডিফারেন্ট, সব কটা স্পেশাল। কিন্তু একটা আমি বলবো আমার এক্সপিরিয়েন্স, একটা মহিলা, উনি কিন্তু যেটা মেন্টাল হসপিটাল আছে পুরুলিয়াতে, ওখানে অ্যাডমিট ছিলেন। আমি যখন সিডব্লিউসি জয়েন করি তখন থেকে আমি শুনতাম যে ওনার কোনো বাচ্চা আছে যেটা আমাদের হোমে কিন্তু আছে, কিন্তু উনি মানে বাচ্চাকে যখন উনি জন্ম দেন তখন কিন্তু উনি মানে এতটাই মেন্টাল কন্ডিশন ওনার খারাপ ছিল যে উনি জানতেও পারলেন না যে ওনার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, না কোথায় আছে কি আছে, কিছু না। কিন্তু যেমন যেমন উনি ঠিক হলেন তখন উনি জানতে পারলেন যে ওনার একটা বাচ্চা আছে। এবার যতবার ওনাকে কাউন্সেলিং করা হয়, ডিফারেন্ট স্টেক হোল্ডার্স গিয়ে ওনাকে যখন কাউন্সেলিং করতেন, ওনার একটাই জবাব, আমি বাচ্চা দেবো না, যেটা খুব স্বাভাবিক, কোনো মাই দেবে না। আমি যখন শুনলাম, আমি তখন জিজ্ঞেস করলাম যে আমি কি একবার চেষ্টা করব? তো আমাকে বলা হলো যে ও দেবে না, ফালতু যাওয়াটাই ফালতু হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আনসার 0, আমি জানি, কিন্তু একবার আমি যাই না। আমি গেলাম ওখানে, ওনার সঙ্গে কথা বললাম, অনেকক্ষণ কথা বলার পর উনি জানি না কি দেখলেন কি বুঝলেন, আমাকে বললেন যে আমি তোমাকে ভেবে 2 দিন পর তোমাকে জানাবো। 2 দিন পর আমি আবার গেছি, আমি বললাম যে তুমি ভাবলে বাচ্চাকে কি করবে? তখন ও কিন্তু অনেক কিছু বোঝাবার পর উনি কিন্তু রাজি হলেন যে বাচ্চাকে আমি দিয়ে দেবো, সারেন্ডার করে দেবো। উনি বাচ্চাকে সারেন্ডার করলেন, আর আজকে ডেটে বাচ্চা কিন্তু খুব সুন্দর একটা ফ্যামিলিতে আছে, মানে অ্যাডপশনে চলে গেছে বাচ্চা, খুব সুন্দর লাইফ লিড করছে। আর ভদ্রমহিলাও একদম ঠিক হয়ে গেছেন, এখন উনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন কোথাও। বাহ, যাক,
মানে একটা ভালো স্মৃতি একদম। এবং মাথার মধ্যে এটা থাকে একটা স্যাটিসফ্যাকশন, খুব যে আমিও একটা বড় কিছু ভালো কাজ satisfaction, yes. করেছি। ঠিক কথা। আলোচনা আমাদের বেশ চলছে এবং অনেকটা দীর্ঘায়িত হয়েছে, আমরা শেষের দিকে প্রায় চলেই এসেছি। একটা জিনিস আমরা আজকাল খুব শুনতে পাই দিদি, সেটা হচ্ছে পক্সো। কথায় কথায় আমরা শুনি যে পক্সো আইন বা হয়তো পক্সোর আন্ডারে চলে গেছে, এমনকি আমরা সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ সব কিছুতেই আমরা আজকাল দেখতে পাচ্ছি। যদি এই পক্সোটা সম্পর্কে একটু ছোট্ট করে একটা কনসেপ্ট সামান্য যদি আমাদের দর্শকদেরকে আপনি দিয়ে দেন তাহলে ভালো হয়, এবং অনেকেই হয়তো না বুঝেই এতে জড়িয়ে পড়ছে, যে কারণে হয়তো তারাও সেই অপরাধ করার হাত থেকে তারা বিরত থাকতে পারে আর কি। ঠিক। আচ্ছা, পক্সোর মানেই হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। ঠিক আছে, তো এর কিন্তু অনেকটা সাইড আছে, পক্সোর ডিফারেন্ট সেকশনস আছে। আর যদি আমরা পক্সো কি সেটা যদি বলি, তো আমি যদি একটা বাচ্চাকে কোনো এমন ছবি দেখাই যেটা ওকে দেখানো মানে এজ উচিত না, ওর দেখা অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটাও কিন্তু পক্সোর ভেতরেই আসে। যদি আমি কোনো বাচ্চাকে মানে কোনো ইশারা করছি, সেটাও পক্সো। এমন কোনো শব্দ আমরা বলছি যেটা অবজেকশনেবল, সেটাও কিন্তু হ্যাঁ ইয়েস, ওটাও কিন্তু পক্সোর ভেতরে চলে আসে। কিন্তু মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে পক্সোর 2-3টে ভাগ আছে। যেমন একটা হচ্ছে পেনিট্রেটিভ, যখন শরীরের ভেতরে কিছু ইনসার্ট হলো, দ্যাট ইজ পেনিট্রেটিভ। তো এটারও একটা সেকশন আছে। নন পেনিট্রেটিভ আছে, যেখানে টাচ করা হলো, বাজেভাবে টাচ করা হলো, কিন্তু পেনিট্রেশনটা হলো না, এটা একটা হচ্ছে। আর একটা হচ্ছে অ্যাগ্রিভেটেড। অ্যাগ্রিভেটেড যেটা হচ্ছে সেটাই বেশি কিন্তু দেখা যায়। তার কারণটা মানে অ্যাগ্রিভেটেড মানেই হচ্ছে যে যাকে আমরা বলি যে এর কাছে আমার বাচ্চা সুরক্ষিত, যারা প্রোটেকশন মানে দেয় তারাই যদি অ্যাবিউজ করছে, লাইক পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, নিয়ারেস্ট রিলেটিভ, কিংবা হয়তো টিচার। এটার সংখ্যাটা বেশি আছে, অনেক আছে, কম বলবো না, অনেকটা আছে। কারণ পেনিট্রেটিভ যেটা হয় সেটা তো চোখে চলে আসে, কিন্তু এইগুলো কিন্তু বাইরে আসেও না অনেক সময়। দিদি একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, অনেক সময় এখন তো আমরা দেখছি এ সার্টিফাইড মুভি থাকছে, ওয়েব সিরিজ থাকছে অনেক রকম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে হয়তো বাচ্চার ওই সিনেমাটা বা ওই মুভিটা দেখার কথা নয়, কিন্তু হয়তো বাবা মা দেখতেই পারে। তো সেখানে তারা দেখছে এবং তাদের বাচ্চাও হয়তো সেখানে বসে আছে, সেও হয়তো দেখছে, এবং তারা বলতেই পারে যে আমার বাচ্চা আমি দেখছি, আমি তাকে দেখাবো কি না দেখাবো, প্যারেন্টাল গাইডেন্স এখন একটা কথা ব্যবহার করে দেয়। তো এখন ব্যাপার হচ্ছে কি যে এই ক্ষেত্রে কি এই জিনিসটা ঠিক যে একটা বাচ্চার যেটা দেখা উচিত নয় মা বাবা তাকে দেখাচ্ছে, সেই ক্ষেত্রে কি সেখানে মা বাবাকে আমরা যেটা কাউন্সেলিং করি ওইটাই করি, যে যেমন আপনি 2 মাসের কি 3 মাসের বাচ্চাকে কিন্তু ভাত ডাল মাছ মেখে খাওয়াচ্ছেন না, ও নিতে পারবে না, শরীরের ভেতরে যদি জোর করে আপনি দিয়ে দেন তার কিন্তু পরিণতিটা অন্যভাবে হবে। সেম জিনিসটা হচ্ছে মেন্টাল মনের ক্ষেত্রেও যে জিনিসটা আমার জন্য নয় সেটা যদি আমাকে দেওয়া হয়। আমি একটা ছোট্ট উদাহরণ বলবো। কিছুদিন আগে আমাদের কাছে একটা বাচ্চা এলো, যে বাচ্চা বলছে যে আমি অন্য কোথাও চলে যাবো, মা বাবার কাছে যাব না। অথচ খুব ওয়েল টু ডু ফ্যামিলির থেকে বাচ্চাটা বিলং করে। যখন ওকে আলাদা করে কাউন্সেলিং করলাম, জানার চেষ্টা করলাম যে কেন যাচ্ছে না, তখন আমরা বুঝতে পারি যে ও এমন কিছু প্যারেন্টসের মধ্যে দেখেছে যেটা ওর দেখার কথা নয়, যার জন্য ওর মনে হচ্ছে যে ওর মা বাবা খুবই খারাপ। তো সেই হয়তো বোঝার মতো বয়স নেই, ও ভাবছে যে এই জিনিসকে তো স্কুলে খারাপ বলা হয়, সবাই খারাপ বলছে। একটা জিনিস যদি দিদি আমরা বিচার করি, জানি না আমার কথাটা কতটা ঠিক, আমার দর্শক বন্ধুরাও বিচার করবেন, যে যদি অন্য কোনো ব্যক্তি, বাইরের কোনো ব্যক্তি কোনো বাচ্চাকে এমন ছবি বা এমন ভিডিও দেখাচ্ছে যেটা অপরাধের পর্যায়ে পড়ছে, তাহলে সেক্ষেত্রে নিজের মা বাবা যদি তার সামনে দেখে, তারা ইচ্ছাকৃতভাবে দেখাক বা না দেখাক, কিন্তু তারা দেখছে, তারা জানছে যে আমার বাচ্চা দেখছে, কিন্তু তবু সে নিজের দেখা বন্ধ করছে না, তাহলে এটাও কিন্তু দেখতে গেলে ওই রকম যারা প্যারেন্টস আছেন যিনি ভাবেন যে আমিও দেখব, আমার বাচ্চা দেখছে তো তোমার কি, তো এরকম প্যারেন্টসের যদি আমি বলবো যে মানে নিজের মনের উপর যদি কারো কন্ট্রোল না থাকে, ও হচ্ছে সব থেকে দয়নীয় একটা জীব।
বুঝতে পারছি। তো সেই মা বাবার আমার মনে হয় কাউন্সিলিং খুব দরকার আছে। আমাদের প্রত্যেকেরই এই অনুষ্ঠানটা দেখে এইটুকু বোঝা দরকার যে যেটা করা উচিত নয় সেটা যেমন বাইরের কেউ করতে পারে না, সেটা কিন্তু নিজের মা বাবাও করতে পারে না। কারেক্ট। তো সিডাব্লিউসির কথা বললেন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, এবং যা আপনার কাছ থেকে শুনলাম তাতে এর তো কর্মকাণ্ড বিশাল। তো এই ধরনের একটা মানে কাজের মধ্যে থেকে আপনার যে ফ্যামিলি লাইফ সেটা কিভাবে মেনটেন করেন? মানে অসুবিধা হয় না এরকম একটা হেক্টিক শিডিউল মানে মেনটেন করতে গেলে? সেই ব্যাপারে যদি কিছু বলেন যে বাড়ির লোকেরা কীরকম ভাবে আপনাকে পাশে থাকে বা হেল্প করে? কাজটা নিশ্চয়ই খুব হেক্টিক, কারণ অফিস আমরা যাই কিন্তু আসবো কখন তার কোনো টাইম ঠিক থাকে না একদম। বাট একটা ইংলিশ প্রভাব আছে, দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে হাজব্যান্ড ভীষণ কোঅপারেটিভ, ওই জন্য অসুবিধা হয় না। বাচ্চারা বড় হয়ে গেছে তো ওরাও বোঝে যে কাজের গুরুত্বটা কি কেন, তো খুব একটা প্রবলেম হয় না। ঠিক, তার মানে বাড়ির সাপোর্ট কিন্তু প্রতিনিয়তই দিদি পেয়েছেন বলেই অন্যান্য বাড়ির ক্ষেত্রে যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে সেই জায়গাতে তিনি কিন্তু পাশে থাকতে পারছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, অনেক বিষয় জানলাম। সিডাব্লিউসির কাছ থেকে সত্যিই আমাদের সমাজ হয়তো নিজেদের অজান্তেই উপকৃত হচ্ছে, অথচ তারা জানতে পারছে না। এবং সিডাব্লিউসিও হয়তো আরও ভালোভাবে কাজ করতে পারবে যদি আমরা সব কিছু জেনে শুনে তাদের পাশে থাকি, তাদেরকে সাহায্য করি তাদের কাজগুলোকে ঠিক করে করতে। তো অনুষ্ঠানের শেষে এসে আমি দিদিকে বলবো যে দিদি, আপনি সিডাব্লিউসির তরফ থেকে আমাদের সোসাইটির উদ্দেশ্যে ছোট্ট যদি কোনো মেসেজ দিতে চান তাহলে প্লিজ দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। একদম। সিডাব্লিউসির পক্ষ থেকে যারা প্রোগ্রাম দেখছেন ওনাকে আমি একটা কথা বলবো যে বাচ্চাদের প্রতি একটু সেন্সিটিভ হন, খুব ভালো শ্রোতা হয়ে যান, বাচ্চা কি বলছে সেটা শুনুন, কারণ আপনার বাচ্চার ইমোশন কি সেটা আপনি ছাড়া আর কেউ বুঝবে না। বাচ্চার সঙ্গে যখন কথা বলবেন তখন কিছু জিনিস আছে যেটা অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে কারো সঙ্গে আপনার বাচ্চাকে কম্পেয়ার করবেন না। কখনো বাচ্চাকে এমন কিছু কথা বলবেন না যাতে ওর মনে হবে যে আমি কোনো কাজের নয়। কোনো সময় কোনো বাচ্চাকে কালার বায়াসনেস, জেন্ডার বায়াসনেস এইগুলো নিয়ে কথা বলবেন না। আমরা খুব সহজে বলে দিই, কেন মেয়েদের মতো কাঁদছিস, কেন মেয়েদের মতন এটা করছো, কি কেন ছেলেদের মতন মেয়ে জামা কাপড় পরছে, এটা কিন্তু বলবেন না। সিডাব্লিউসি বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করে, মানে হচ্ছে প্রোটেকশন ফর লাইফ, ওর পার্টিসিপেশন, ওর ডেভেলপমেন্ট, ওর ওয়েলবিং, সমস্ত কিছু নিয়ে যদি সরকার এত সেন্সিটিভ, তাহলে বিইং আ প্যারেন্ট আপনি কেন নয়? একদম ঠিক আছে। আপনারা দেখুন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যদি কোনো বাচ্চা 90%, 95% আনার পর আপনারা ওকে খুব প্রেজ করছেন, তাহলে একটা বাচ্চা যদি নিজের বয়স্ক দাদুকে গিয়ে জিজ্ঞেস করছে তুমি খেলে কি খেলে না, ওষুধ পেলে কি পেলে না, ওকেও অতটাই অ্যাপ্রিসিয়েট করুন। সে হয়তো আপনার বাচ্চা হয়তো ম্যাথসের কোনো একটা জিনিস সলভ করতে পারছে না, কিন্তু ও খুব সুন্দর একটা কবিতা বলতে পারে। হয়তো পড়াশোনা করছে না কিন্তু খুব সুন্দর ছবি আঁকতে পারে। হয়তো কিছুই করছে না কিন্তু খুব ভালো মানুষ হতে পারে। ওই ভালো মানুষ হতে কিন্তু বাচ্চাকে সাহায্য করুন। কোনো বাচ্চা জন্ম থেকে ক্রিমিনাল হয় না, কোনো বাচ্চা জন্ম থেকে খারাপ হয় না। প্রত্যেকটি বাচ্চা স্পেশাল। ওকে একটু সময় দিন, একটু ওকে বুঝুন। নিশ্চয়ই যে সময়টা আসছে সেখানে সেই বাচ্চা একটা খুব ভালো একটা নাগরিক হয়ে খুব ভালো দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। বলি অনেক কিছুই আমরা দেখলাম, দিদির কাছ থেকে শুনলাম অনেক কিছুই। এখন বিষয়টা হচ্ছে পুরোটাই আপনাদের ব্যাপার, আপনারা এই অনুষ্ঠানটিকে কিভাবে নেবেন। যদি মনে হয় যে এখানে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সত্যিই কাজে, তাহলে অবশ্যই বলবো যে সেগুলো কাজে লাগান। দরকারে আপনারা চ্যানেলে আপনাদের মতামত দিন, আপনাদের কমেন্ট দিন, আপনাদের কেমন লাগলো। কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে, সিডাব্লিউসির কাছ থেকেও যদি জানার থাকে, যেমন উনি বলেছেন, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তবে বলবো একটাই কথা, যে বাচ্চাকে এমনভাবে রাখুন যাতে বাচ্চা আনন্দে থাকে, একটা ভালো মানুষ তৈরি হতে পারে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি। আজকের মতো আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় বসবো, কথার ক্যানভাসে, কথায় কথায় নানান ছবি আঁকতে। এবং অবশ্যই আপনারা কিন্তু
লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আমার পুরুলিয়া। ভালো থাকবেন, নমস্কার। খবরের শিরোনামে যে যখন চলে আসে, চারপাশে চর্চা কত গল্প তার ট্রেনে বাসে, জেনে নিতে তার মনের অজানা ইতিহাস, ছোট বড় কান্না হাসি কিংবা অভ্যাস, কথায় কথায় নানান ছবি আঁকতে 12 মাস। কথা ক্যানভাস, কথা ছবি আঁকে, কথা